বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম দয়ালু বিধাতার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। শুভরাত্রি বিষয়টা আপেক্ষিক, কারণ এই ভিডিওটি আমি রাত্রে তৈরি করছি। কেউ হয়তো ভিডিওটি সকাল অথবা দুপুর অথবা বিকেল অথবা রাত্রেও দেখতে পারে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্রের লাল সালু উপন্যাসের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এটাকে আমরা শিখন ফল বলতে পারি। বিষয়টি ইতিমধ্যে যারা তোমরা প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা দিয়েছো তাদের জন্য অবশ্যই বোর্ড পরীক্ষায় কাজে লাগবে, অথবা এখন পর্যন্ত যারা বার্ষিক পরীক্ষা দাওনি তাদের জন্য ও কাজে লাগবে, এবং যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তো বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ সৃজনশীল প্রশ্নের যে বিষয়গুলো থাকে সেটা পুরো উপন্যাসটাকে ঘিরে তৈরি করা হয়। সেটাই আমরা বলতে পারি যে লাল সালু মানে উপন্যাসটির বিষয়বস্তু, অথবা আমরা এটাকে কি বলে শিখন ফল, যেটা আমি ইতিমধ্যে উল্লেখ করলাম, সেটাও বলতে পারি। এটা যদি তোমরা ভালোভাবে রপ্ত করতে পারো তাহলে তোমাদের উপন্যাসের সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে। তো বিষয়বস্তুর ক্ষেত্রে আমি যে বিষয়টি প্রথমে আলোচনা করছি সেটি হচ্ছে উপন্যাসের প্রকৃতি ও পরিধি। তো এক্ষেত্রে আমাদের একটু জানা দরকার যে আসলে উপন্যাস কি। উপন্যাস কথাটির অর্থ হচ্ছে বিশেষভাবে বিন্যস্তকরণ, অর্থাৎ কোনো কাহিনীকে এমনভাবে বিন্যাস করে তৈরি করা যার মাধ্যমে বাস্তব কাহিনীর সাথে লেখক তার জীবন দর্শনকে মিলিয়ে এমন একটি আখ্যান তৈরি করবে যেটার মাধ্যমে লেখক তার জীবনাভূতি বা তার জীবন দর্শন প্রদর্শন করবে। আর এই একটি আখ্যানকে কেন্দ্র করে, মানে একটি ঘটনাকে কেন্দ্র করে উপন্যাসটি রচিত হতে হবে, এবং সেই উপন্যাসটির ঘটনা বলার বিষয়টি লেখকের এমনভাবে তৈরি করতে হবে যে কোনো পাঠক যখন এটি পাঠ করবে তখন একটি এই ঘটনার পরে পরবর্তী ঘটনা কি হবে সেটা জানার জন্য যেন তার মধ্যে আকর্ষণ বা উদ্গ্রীব তৈরি হয়, সে বিষয়টি তার খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে বাস্তব ঘটনা, এখন প্রশ্ন আসতে পারে যে মানব জীবনের শুধু বাস্তব ঘটনাই একজন লেখক লিখবে। বিষয়টি কিন্তু সেরকম না। কোনো বাস্তব কাহিনীকে অবলম্বন করে লেখক সেখানে লিখবেন, কিন্তু সেখানে তার যে শিল্পের যে বৈশিষ্ট্য, তার যে স্বকীয়তা বা তার যে কোনো কিছু তৈরি করার যে স্বাধীনতা সেটা কিন্তু তার রয়েছে। সুতরাং একদম হুবহু বাস্তব কাহিনী হবে এমন কোনো কথা নেই। আবার পুরো কাল্পনিক হবে এটা লেখকের ইচ্ছা, অর্থাৎ লেখক যে জীবন দর্শন এই উপন্যাসের মাধ্যমে যেটা তিনি প্রকাশ করতে চান সেই বিষয়টিকে তিনি গুরুত্ব দেবেন। আর তিনি যখন এখানে লেখক, তার মানে হচ্ছে তিনি এই উপন্যাসের সৃষ্টিকর্তা বা এই উপন্যাসটির স্রষ্টা। তো সেই স্রষ্টা হিসাবে তার মনের মতো তৈরি করে, একদম বাস্তবের সাথে তো মিল থাকবে, হুবহু বাস্তব হবে বা কল্পনার রং কতটুকু মিলবে সেটা পুরো উপন্যাসের লেখকের উপরে নির্ভর করে। সেজন্যই ইংরেজিতে বলা হয় উপন্যাস হচ্ছে এ ফিকশিয়াস প্রোজ ন্যারেটিভ অর টেল প্রেজেন্টিং পিকচার অফ দ্য রিয়েল লাইফ অফ ম্যান অ্যান্ড ওম্যান পোর্ট্রেট। এখন এই
উপন্যাস লেখার জন্য যে বিষয়গুলো একজন লেখক বা একটি সার্থক উপন্যাসের জন্য কি কি বিষয়গুলো তার নিয়ে আসতে হয়, উপন্যাস তো হচ্ছে কাহিনী, অর্থাৎ মানুষের গল্প শোনার কাহিনী থেকেই উপন্যাসের তৈরি হয়েছে। আর এই গল্পের বিষয়টা কিন্তু অতি প্রাচীন কাল থেকে মানুষের মধ্যে ছিল। যখন পর্যন্ত গদ্য তৈরি হয়নি, গদ্যে লিখিত সাহিত্য মানুষের কাছে এতটা সহজলভ্য ছিল না, তখন থেকেই মানুষ বিভিন্ন ধরনের গল্প শুনতে পছন্দ করত। সেই গল্পের মাধ্যমে আজকের এই উপন্যাসটি তৈরি হয়েছে। আজকের এই সার্বজনীন যে উপন্যাসটি সবার কাছে অত্যন্ত জনপ্রিয়, সেটার ধারা কিন্তু অতি প্রাচীনকাল থেকেই গল্পের আকারে চলে আসছিল। এবং আমরা যে কাহিনী কাব্যগুলো, সেটা অনেক ধরনের কাহিনী কাব্য কিন্তু উপন্যাসের মতো। আমরা যদি বাংলা সাহিত্যের চণ্ডীমঙ্গলের কালকেতু উপাখ্যান, সেটা অনেকটা উপন্যাসের মতোই। সুতরাং এই কাহিনী বা ঘটনা, এটা বলার যে ভঙ্গি বা স্টাইল, এটা এক একটা সময় এক এক রকম ছিল। তখন শুধু পদ্যে লিখিত হতো এবং সেগুলোকে আখ্যান ভাগ বলা হতো। এবং এই কাহিনী যখন কোনো বিশেষ ব্যক্তির বীরত্বের কাহিনী, তখন সেটা মহাকাব্য হয়ে যেত। কিন্তু সাধারণ মানুষের যে প্রত্যেকটা সাধারণ মানুষের কথা সাহিত্যে ছিল। সুতরাং সাধারণ মানুষের কথা যখন মানুষ উপলব্ধি করলো যে না, সমাজের শুধু উঁচু শ্রেণী নয়, নিচু শ্রেণীর বিষয়টাও সাহিত্যে প্রাধান্য পাওয়া উচিত এবং সাধারণ কাহিনী এগুলো উপন্যাসে থাকা দরকার, তখনই কিন্তু একদম আধুনিক পর্যায়ে এই সাধারণ গদ্যে লিখিত কাহিনীগুলোই উপন্যাসে পরিণত হয়েছে। সুতরাং এখন আমরা উপন্যাস বলতে গদ্যে লিখিত কাহিনী বুঝি, কিন্তু শুধু গদ্যে লিখিত হতে হবে এমন কোনো কথা নেই, সেটা পদ্যেও লিখিত হতে পারে। তো আধুনিককালে আমাদের ভারতীয় উপমহাদেশে ঊনবিংশ শতাব্দীতে উপন্যাসের প্রচলন ঘটে, যেটা আমরা ইউরোপীয় সাহিত্য থেকেই বাংলা সাহিত্য উপন্যাসের বিষয়টি এসেছে। যখন ছাপাখানা আবিষ্কৃত হয়েছে এবং মানুষের কাছে বিষয়গুলো সহজলভ্য হয়েছে, তখন এই উপন্যাসের তৈরি হয়েছে আমাদের ভারতীয় উপমহাদেশে। আর এটা গদ্যে সাধারণ ভাষায় লিখা হচ্ছে। সুতরাং এই সাধারণ মানুষের কাহিনী সাধারণ ভাষায় লিখিতভাবে যখন সর্বসাধারণের জন্য হয়ে উঠল, তখন এই উপন্যাসের তৈরি হলো। এখন যাই হোক, উপন্যাসের বিষয়টি বা সাহিত্যের বিষয়টি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, কোনো সমালোচকের বা কোনো বিশেষ ধারার মাধ্যমে, নির্দিষ্ট ছকের মাধ্যমে কোনো সাহিত্যকে বিচারের পক্ষে আমি মত প্রদর্শন করি না। এটাই হচ্ছে সাহিত্যের বিশেষ বৈশিষ্ট্য, যে একটা বিশেষ ক্যাটাগরি তৈরি করে বিশেষভাবেই যে সাহিত্য তৈরি হতে হবে এমন কোনো কথা নাই, বা সমালোচকের যে বিশেষ প্যাটার্নে সাহিত্য তৈরি হতে হবে এমন কোনো কথা নাই। যুগের চাহিদার সাথে, যুগের সাথে তাল মেলানোর জন্য সাহিত্যের বিষয়টাকে বিভিন্নভাবে বিভিন্ন দিক পরিবর্তন হতে পারে। সুতরাং এই উপন্যাসের ধারাটি বা একটি পরিমিত বা স্ট্যান্ডার্ড উপন্যাস বিচার করার জন্য যে পদ্ধতিগুলো আজকে প্রয়োগ হচ্ছে, সেটা হয়তো ভবিষ্যতে পরিবর্তনও হতে পারে। এখন একটি উপন্যাস কিভাবে সার্থকভাবে তৈরি করার জন্য, একটি সার্থক উপন্যাস তৈরি করার জন্য কি কি বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত, তো প্রথমে যে বিষয়টি, সেটি তো অবশ্যই যে একটি বড় ঘটনা হতে হবে। সেটা জীবনের কোনো ছোট ঘটনা নয়, বড় ঘটনা। অর্থাৎ আমরা যে ছোট জীবনের যদি কোনো খণ্ডাংশ হয়ে যায়, সেটা ছোট গল্পে পরিণত হয়ে যাবে। একটা মানুষের সামগ্রিক জীবনে
সমস্ত জীবনের বড় যে কাহিনী সেটাই হচ্ছে উপন্যাস। সুতরাং উপন্যাস তৈরি করার জন্য অবশ্যই কাহিনী বা আখ্যানের প্রয়োজন। এরপর সেটাকে ফুটিয়ে তোলার জন্য চরিত্রের সমাবেশ ঘটাতে হবে, সংলাপ নিয়ে আসতে হবে, তারপর লেখকের ভাষা বা স্টাইল বা শৈলী সেটা তৈরি করতে হবে। এর মাধ্যমে লেখকের একটি জীবন দর্শন প্রদর্শন করতে হবে। এভাবেই একটি সার্থক উপন্যাস তৈরি হবে। আর এই পরিধি, এখন পরিধি বলতে আমরা বুঝি যে উপন্যাসটা কোন কোন বিষয়কে কেন্দ্র করে হতে পারে। তো এটা নির্ভর করে উপন্যাসে লেখক কোন বিষয়টির উপরে বেশি গুরুত্ব দিচ্ছেন। কোনো বিষয়ে কোনো উপন্যাসের মাধ্যমে যদি লেখক তার সামাজিক রীতিনীতি বা সামাজিক বিষয়টাকে প্রাধান্য দিয়ে থাকেন, তখন সেটা সামাজিক উপন্যাস বলে পরিগণিত হবে। কোনো উপন্যাসের মাধ্যমে যদি ইতিহাসের কোনো ঘটনা, তাহলে সেটা ঐতিহাসিক উপন্যাস হবে। কোনো উপন্যাসের মাধ্যমে যদি আত্মজৈবনী, তার নিজের জীবনের কাহিনীকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে সেটা আত্মজৈবনিক উপন্যাসে পরিণত হবে। এভাবে উপন্যাসের বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। এখন তোমাদের জন্য যে বিষয়টি প্রযোজ্য, যে তোমরা অলরেডি দুটো উপন্যাস পড়ে আসছো। একটি হচ্ছে মাধ্যমিকে তোমরা পড়ে এসেছিলে কাকতাড়ুয়া, এবং উচ্চ মাধ্যমে এখন তোমরা পাঠ করতেছো লাল সালু। সুতরাং এই দুটো উপন্যাসের মাধ্যমে তোমরা বাস্তবভাবে মনে রাখতে পারো। হয়তো সংজ্ঞা হিসাবে তোমরা উপন্যাসের পরিধি হিসেবে অনেকগুলো বিষয়, কিন্তু সেটা হয়তো তোমাদের, আমি যেটা মনে করি তোমাদের মজ্জাগত হবে না। তো তোমাদের চোখের সামনে যে দুটো উপন্যাস রয়েছে সে দুটো নিয়ে তোমরা চিন্তা করো। তাহলে যদি আমরা কাকতাড়ু উপন্যাসকে বিশ্লেষণ করি, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে এটা হচ্ছে ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আর যদি আমরা লাল সালু উপন্যাসকে বিচার বা বিশ্লেষণ করি, তাহলে আমরা কি বলতে পারবো যে এটা লাল সালু উপন্যাসের মাধ্যমে আমাদের এই ভারতীয় উপমহাদেশের সামাজিক রীতিনীতি, সমাজকে প্রাধান্য দেওয়া হয়েছে। সুতরাং লাল সালু হচ্ছে একটি সামাজিক উপন্যাস। এরপরে আমরা চলে যাই যে উপন্যাসের প্রথম যে অংশটি, এটি আমি আলোচনা করলাম এজন্যই যে এরকম বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের উপন্যাসের বিষয়বস্তু থেকে, অর্থাৎ উপন্যাসের গঠন কৌশল থেকে তেমন কোনো সৃজনশীল প্রশ্ন আসবে না। হয়তো হঠাৎ করে দু একটি সৃজনশীল প্রশ্ন এসে যায়। সেই জন্য আমি এই বিষয়টি একটু ছোট করে আলোচনা করলাম। আর এটা অত্যন্ত উচ্চ মার্গের অনেকটা, যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এতটা বেশি প্রযোজ্য না। তারপরও হঠাৎ করে এরকম দু একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, সেজন্য আমি ছোট করে আলোচনা করলাম। যে বিষয়টি অনার্স বা সম্মানের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। এরপর বিষয়বস্তুর ক্ষেত্রে আমি যে নোট করেছি, দ্বিতীয়টি হচ্ছে ধর্মের প্রতি মানুষের সহজাত প্রবণতা। অর্থাৎ ধর্মের প্রতি যে মানুষের যে সহজাত যে প্রবণতা, অর্থাৎ ধর্মের প্রতি যে মানুষের দুর্বলতা রয়েছে, বা ধর্মের প্রতি যে মানুষের প্রবণতা বা ধর্মের এই দুর্বলতাকে কেন্দ্র করে যারা সমাজে ধর্মের নামে ব্যবসা করছেন এবং ধর্মের নামে কুসংস্কার তৈরি করছে, বা কুসংস্কার প্রথা আমাদের সমাজে তৈরি হয়েছে, সেটা খুবই লেখক এই লাল সালু উপন্যাসের মাধ্যমে বলতে চেয়েছে। অর্থাৎ এখানে কিন্তু লেখক ধর্মকে আঘাত করার জন্য না, অর্থাৎ ধর্মের যেটা আসল বিষয়, প্রত্যেকটা মানুষের এক একটা বিশেষ জাতির জন্য অবশ্যই সংস্কৃতির ক্ষেত্রে তার ধর্মটা অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় বহন করে। কারণ ধর্মের মাধ্যমেই সে একটা সুন্দর সৃষ্টিশীল বিষয়টা চিন্তা করতে পারে। সুতরাং সেটার প্রতি লেখকের কিন্তু আক্রমণ করেন নাই এই উপন্যাসের মাধ্যমে। ধর্মের যে মূল বিষয়টা, ধর্মের যেটা বৈজ্ঞানিক সায়েন্টিফিক বিষয়টা,
ধর্মের যে আসল বিষয়টা সেটা আমাদের সমাজে প্রচলিত থাকতে হবে, তাহলেই আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। ধর্মের কুসংস্কার বা অন্ধবিশ্বাস নয়। এবং বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মানুষের যে আমাদের এই এলাকার, আমাদের বাংলাদেশের যে ধর্মের প্রতি যে আমাদের ধর্মান্ধতা রয়েছে, কুসংস্কার রয়েছে, সেটাই আমাদের সমাজ থেকে উঠাতে হবে। এটার জন্যই লেখক এই লাল সালু উপন্যাসের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। ধর্মের প্রতি মানুষের সহজাত যে প্রবণতা, দুর্বলতা রয়েছে, সেটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। সেটাকে খারাপ কাজে ব্যবহার করে সমাজকে পশ্চাদমুখী করার ক্ষেত্রে কোনো সার্থকতা বয়ে আনতে পারে না। এজন্যই কিন্তু এই উপন্যাসে তিনি বলেছেন যে লেখক শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। অর্থাৎ ধর্মের আগাছা, ধর্মের যে আসল গাছ সেটা লাগাতে হবে। ধর্মের আগাছা, কুসংস্কার, ধর্মান্ধতা এগুলো তৈরি করে আমাদের সমাজের জন্য কোনো উন্নতি বয়ে আনবে না। যেটা পুরো উপন্যাসে ধর্ম কুসংস্কারকে কেন্দ্র করে ধর্মান্ধতার নামে মজিদ যে ধর্ম ব্যবসা করেছেন, সেটার বিরুদ্ধে লেখক এই উপন্যাসে বলতে চেয়েছেন। এরপরের যে বিষয়টি সেটা হচ্ছে, আমি নোট করেছি, সেটা হচ্ছে মানুষের আধিপত্যকামী মানসিকতা। হ্যাঁ, এটা প্রত্যেকটা মানুষের আধিপত্যকামী মানসিকতা থাকে। এটাই উপন্যাসের মাধ্যমে লেখক ফুটিয়ে তুলেছেন। আধিপত্য, প্রত্যেকটা মানুষের সমাজে আধিপত্য বিস্তার করে এবং আধিপত্য বিস্তারের মাধ্যমে সে তার ফায়দা লোটে। তবে এই আধিপত্য বিস্তারটা যদি পজিটিভ হয়, কোনো সুন্দর নেতার মাধ্যমে হয়, সে যদি সমাজকে আধিপত্য বিস্তার করে ভালো কোনো বিষয়গুলো সমাজের জন্য নিয়ে আসেন, সেটা কিন্তু সমাজ বা রাষ্ট্রের জন্য ক্ষতি হয় না। কিন্তু ব্যক্তি স্বার্থের জন্য যদি আধিপত্যকামিতা তৈরি করে, সেটা সমাজের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে না। এবং এই আধিপত্যকামিতা তৈরি করার জন্য সমাজের যারা ধর্ম ব্যবসায়ী এবং যারা পুঁজিবাদী, তারা কিন্তু এক হয়ে যায়। কারণ এটা হচ্ছে তাদের সমাজের সাধারণ মানুষকে শোষণ করার একটা কৌশল। এজন্য সমাজের যারা, এখানে লেখক বোঝাতে চেয়েছেন সমাজের যারা ধর্ম ব্যবসায়ী এবং যারা সমাজে আধিপত্য বিস্তার করতে চান, এই যে পুঁজিবাদী শ্রেণী, তাদের সাথে কিন্তু যারা ধর্মকে ব্যবহার করে তাদের সাথে তাদের মিল হয়ে যায়। অর্থাৎ এখানে শোষক আর শোষিত শ্রেণীর বিষয়টা এসে যায়। তারা শাসন করার জন্য, আধিপত্য তৈরি করার জন্য ধর্মকে অনেক সময় হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং এই আধিপত্যকামী যে প্রতিভূ রয়েছে তাদের সাথে এইসব ধর্ম ব্যবসায়ী লোকদের সাথে যোগসাজশ তৈরি হয়ে যায়। যেটা আমরা বলতে পারি যে খালেক ব্যাপারী এবং মজিদের মধ্যে কিন্তু একটা কারণ যোগসাজশ তৈরি হয়ে গেছে এবং তারা এক হয়ে গেছে। কারণ তাদের কাজ হচ্ছে সমাজকে ওই সমাজে আধিপত্য বিস্তার করা। এখানে খালেক ব্যাপারীকে আমরা পুঁজিবাদী বা ধনতান্ত্রিক প্রতিভূ হিসেবে বিচার করতে পারি। সেজন্যই সে কি করেছে, সে মজিদের সাথে মিলে গেছে, একত্ব হয়েছে। এই বিষয়টি, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এরপরের যে বিষয়টি আমি নোট করেছি সেটি হচ্ছে সামাজিক স্বার্থের উপর ব্যক্তি স্বার্থের প্রভাব। ব্যক্তি স্বার্থের জন্য সামাজিক স্বার্থকে ধ্বংস করে দেওয়া, জলাঞ্জলি দেওয়া, এই বিষয়টি এখানে কিভাবে হয়েছে যে মজিদ তার ব্যক্তি স্বার্থের জন্য আকাশ যে ওই গ্রামে স্কুল প্রতিষ্ঠাতা করতে চেয়েছিল, সে তার ব্যক্তি স্বার্থের জন্য সেটা কি নস্যাৎ করে দিয়ে দিল। কারণ আকাশ চেয়েছিল যদি গ্রামের লোকজন শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে মানুষের মধ্যে থেকে এইসব কুসংস্কার, ধর্মান্ধতা উঠে যাবে।
এবং সেটা সমাজের জন্য ভালো হবে। কিন্তু মসজিদ তার ব্যক্তি স্বার্থের জন্য সেই সামাজিক স্বার্থটাকে ধ্বংস করে দিল, নস্যাৎ করে দিল। এই যে ব্যক্তি স্বার্থের প্রভাব এটা, এবং বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো বা আমাদের ভারতীয় উপমহাদেশের যে এই যে সামাজিক স্বার্থগুলো, সামাজিক স্বার্থকে নস্যাৎ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, এটা লেখক এই উপন্যাসের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে অস্তিত্ববাদ। অস্তিত্ববাদ হচ্ছে যে আমার অস্তিত্বই যদি না থাকে তাও আমি সমাজ দিয়ে কি করব? আমি যদি বাঁচতেই না পারি তো তখন আমার সমাজ, নীতি, নৈতিকতা দিয়ে কি হবে? এই বিষয়টি, এটাই হচ্ছে অস্তিত্ববাদ। অর্থাৎ লিভ ফর এক্সিস্টেন্স, অর্থাৎ আমার অস্তিত্বকে আমার টিকিয়ে রাখতে হবে। এখন এই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কেউ ভণ্ডামি বা প্রতারণার আশ্রয় নিতে পারে, সেটা সমাজের জন্য কতটুকু ক্ষতিকর বা সেটা সমাজের জন্য ঠিক কিনা, এই যে বিষয়টি, এটাই হচ্ছে মূলত সাহিত্যের অস্তিত্ববাদ। এবং এই সাহিত্য অস্তিত্ববাদের বিষয়টি প্রথম ফরাসি সাহিত্যে দেখা যায়, এবং যে প্রথম এই অস্তিত্ববাদের বিষয়টি নিয়ে আসেন তার নাম হচ্ছে জন পল সার্ত্রে। এবং আমাদের এই ভারতীয় উপমহাদেশের সাহিত্য অস্তিত্ববাদের বিষয়টি প্রথম সৈয়দ ওয়ালিউল্লাহ উপন্যাসের মাধ্যমে প্রকাশিত হয়। তবে আমাদের অস্তিত্ববাদ বিষয়টাকে নাবোধক হিসাবে নয়, হাবোধক হিসাবে, অর্থাৎ পজিটিভ হিসাবে ব্যবহার করতে হবে। আমি আমার অস্তিত্বের জন্য যদি একনায়কতন্ত্র হয়ে যায়, হিটলার হয়ে যায়, সেটা সমাজের জন্য কোনো মঙ্গল বয়ে নিয়ে আসবে না। আমার অস্তিত্বের জন্য যদি আমি প্রতারণার আশ্রয় নিই এবং মানুষকে ঠকানো হয়, সেটা পরোক্ষভাবে আমার জন্যই ক্ষতি হয়ে আসে। আমার জন্য ক্ষতি বলতে হয়তো আমার পরবর্তী জেনারেশনের জন্য এটা ক্ষতিকর। সুতরাং এই যে বিষয়টা, অস্তিত্ববাদের বিষয়টি, অস্তিত্ববাদ কেমন হওয়া উচিত, সেই বিষয়টি কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারি। সুতরাং অস্তিত্ববাদ বিষয়টি হাবোধক আকারে হতে হবে। এবং আমরা অস্তিত্ববাদের বিষয়টি কেন আসলো, যে প্রকৃতির থেকে রক্ষা করার জন্যই কিন্তু আমরা সমাজ গঠন করেছি, আমাদের স্বার্থের জন্য, মানুষের স্বার্থের জন্য সমাজ গঠন করা হয়েছে। এখন সেখানে যদি সেই সমাজ, এই মানুষের স্বার্থকে, সমাজের যে প্রতিকূল পরিবেশ বা প্রকৃতির ভয়ঙ্কর রূপ থেকে মানুষকে একত্র করার জন্য, মানুষের জীবনযাপনের সুন্দর একটা প্রণালী তৈরি করার জন্য যে সমাজ গঠন করা হলো, সেই সমাজের কিছু লোক যদি হিংস্র, যদি তার সমাজের অস্তিত্বকে ধ্বংস করে ফেলে, সেই বিষয়টি এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে সমাজ, যে আমাদের কল্যাণের জন্য আমরা যে সমাজ তৈরি করেছি, সেই সমাজই আমাদের অস্তিত্বকে বিলীন করে দিচ্ছে। সুতরাং এই যে বিষয়টি, অস্তিত্ববাদের বিষয়টি, এখানে মোট কথা হলো যে অস্তিত্ববাদের বিষয়টি হাবোধক হতে হবে। এবং এক্ষেত্রে মসজিদের বিষয়টি যদি আমরা খেয়াল করি, মসজিদ তার, আমরা যদি একদম ওইভাবে বিচার করি, তো মসজিদকে কিন্তু আমরা কি বলে, মসজিদের সপক্ষেও কিছু কথা বলা যায় যে মসজিদ কেন এভাবে প্রতারণার আশ্রয় নিল। কারণ মসজিদের শিক্ষা ব্যবস্থায় গড়ে উঠেছিল কিভাবে? মসজিদ যে মাদ্রাসায় শুধু কোরআন শিখেছিল, যে কোরআনের বিষয়টা যে আধুনিকভাবে বা এর সাথে যে বৈজ্ঞানিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে আমাদের সমাজের জন্য উন্নতি করা যায়, সেই বিষয়টা কিন্তু মসজিদ ছোটবেলা রপ্ত করতে পারেনি। সুতরাং আর একটা মানুষের তো তার সমাজে টিকে থাকার তার স্বাদ আহ্লাদ আসবেই, তার অস্তিত্ব, তার জীবনযাপন প্রণালী, সেটা তো সে সমাজে প্রতিষ্ঠিত করবে। সেজন্য মসজিদটার যে মানুষ, তো সে তো সমাজে ভালো করে টিকে থাকতেই হবে। সুতরাং
ওভাবে বললে মজিদকেও এতটা দোষ দেওয়া যায় না, আমাদের সমাজ ব্যবস্থায় সে যেভাবে তৈরি হয়ে উঠেছিল। সুতরাং প্রত্যেকটা মানুষ তো তার অস্তিত্বের জন্য লড়াই করবে এবং ভালো থাকার জন্য। এখন সেই ভালো থাকার জন্য হয়তো এখানে সে প্রতারণাকে আশ্রয় নিয়েছে, এই যে বিষয়টি, এগুলো কিন্তু ভাববার বিষয় আছে। এবং মজিদ কিন্তু এই বিষয়টির দিকে আমরা খেয়াল রাখলে দেখতে পাই যে মজিদ কোনো এক সময় কিন্তু সে বলে যে যখন গ্রামের প্রতি তার রাগ হয়, ক্ষোভ জাগে, তখন সে কিন্তু এই উপন্যাসের মাধ্যমে আমরা দেখতে পাই সে বলে আমি সব কিছু ফাঁস করে দিয়ে এদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে আমি এখান থেকে চলে যাব। এই যে বিষয়টা, এটা কিন্তু আমাদের একটি খেয়াল করার মতো বিষয়। এরপরে যে বিষয়টি আমি নোট করেছি সেটা হলো পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবহেলা ও নির্যাতন। অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থা বা পুরুষতান্ত্রিক সমাজে নারীর যে অধিকার, নারীর যে অবহেলা এবং নির্যাতনের শিকার হচ্ছে সেই বিষয়টি, যেটা আমরা রহিমা এবং জমিলার মাধ্যমে দেখতে পাই। এই যে পুরুষতান্ত্রিক সমাজে নারীকে কিভাবে অবহেলা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। রহিমা এখানে মজিদ দেখা যাচ্ছে যে মজিদের আয় উন্নতির জন্য রহিমার একটি বিশেষ ভূমিকা, তার যে যে শারীরিক শক্তির যে বিষয়টা, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে সে যে কাজকর্ম করে, মজিদ কিন্তু বসে বসেই খাচ্ছে এবং রহিমাই কিন্তু সেখানে তার সংসারের সমস্ত যাবতীয় কাজগুলো করছে। কিন্তু আবার সেই রহিমাকেই যখন জোরে হাঁটা হয় তখন মজিদ বলে বিবি অমন জোরে হাঁটতে নেই, মাটি গোসা করে। এই যে পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে যে নির্যাতন করা, অবহেলা করার বিষয়টি, এই বিষয়টি তো আমরা পুরো উপন্যাসেই দেখতে পাই। এবং জমিলার ক্ষেত্রেও যে বিষয়টি, যে জমিলা তার বাবার বয়সে একটি মানুষকে বিয়ে করতে বাধ্য হচ্ছে, এই যে নির্যাতন, অবহেলা, এবং সে যখন তাদের যে স্বাধীনতার বিষয়টি আছে বা নারীর স্বাভাবিকভাবে বেঁচে থাকার সহজাত প্রবৃত্তির জন্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এখানে আমরা বলতে পারি। এরপরে যে বিষয়টি আমি নোট করেছি সেটা হলো গ্রামীণ কৃষিজীবী সমাজ। অর্থাৎ আমাদের সমাজটা অবশ্যই আমরা কৃষিজীবী, আমাদের 70-80% মানুষ হচ্ছে কৃষিজীবী। সুতরাং যদি কৃষিকে আমরা উন্নতি করতে পারি তাহলে সেটাই আমাদের জন্য আমাদের এই দেশের জন্য উন্নতি নিয়ে আসবে। কিন্তু সেই গ্রামীণ কৃষিজীবী সমাজটা আধুনিক যে কৃষির জন্য যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আমাদের নেই। এবং ধানে পোকা হচ্ছে বা ধান নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য এক ধরনের মন্ত্র বা ফুকের ব্যবস্থা হচ্ছে। সেখানে যে আধুনিক কীটনাশক ব্যবহার করে, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে যে আমরা আমাদের কৃষিকে উন্নত করা যায়, সে বিষয়টি কিন্তু এখানে। পরে যে বিষয়টি আমি এখানে নোট করেছি সেটা হচ্ছে গ্রামীণ চিকিৎসা পদ্ধতি। অর্থাৎ লালসালু উপন্যাসে যে সেই পশ্চাৎপদ যে গ্রামীণ চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটার কথা। এখানে খালেক ব্যাপারীর স্ত্রী আমেনা বেগমের যে সন্তান হচ্ছে না, সেই সন্তানের জন্য সে পাশের গ্রামে যে পীর এসেছিল, সেই পীরের কাছে পানির পড়া খাওয়ার জন্য যে ব্যবস্থা করেছিল এবং শেষ পর্যন্ত মজিদের কাছে আসলো। এবং মজিদ যে সেই কুসংস্কার, যে গ্রামীণ চিকিৎসা পদ্ধতি, যে রহিমার পেটে প্যাঁচ পড়েছে তাই সন্তান হচ্ছে না, এই যে বিষয়গুলো, এটাও খেয়াল রাখতে হবে যে এই উপন্যাসের মধ্যে আমাদের গ্রামীণ চিকিৎসা পদ্ধতির যে বিষয়গুলো আছে, যে অযৌক্তিক ধারণা, যে জ্ঞানের অভাব, যে কুসংস্কার, যে বিষয়গুলো
খুবই হাস্যকর সেই বিষয়গুলো আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এটা শিক্ষার অভাব, সেটাই লেখক এই উপন্যাসের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। আর আমার লেকচারটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি শেষের দিকটা একটু সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি। তারপরের যে টপিক আমি নোট করেছি সেটা হচ্ছে অশিক্ষা, অজ্ঞতা ও অন্ধবিশ্বাস। এই যে অশিক্ষার ব্যাপারটা, অজ্ঞতা, অন্ধবিশ্বাস ধর্মের প্রতি, মানুষের যে জ্ঞানের অভাব থাকলে যে অজ্ঞতা আসে, সেই বিষয়গুলো অন্ধবিশ্বাস, কোনো কিছুকে না বুঝে বিশ্বাস করা, যেটা এই উপন্যাসে বলা হয়েছে এবং যেটার জন্য আমাদের যে এই উপমহাদেশ, যে আমাদের যে সমাজ ব্যবস্থা, সেটার যে কত দূর প্রভাব, সেটাই আমরা এই লাল সালু উপন্যাসের মাধ্যমে আমরা দেখতে পাই। আবার অশিক্ষার বিষয়টা এখানে আমরা যদি আলোচনা বলি, তো শিক্ষিত হলে যে শিক্ষা হবে, অশিক্ষা, শিক্ষিত হয়েও মানুষের মধ্যে অনেক সময় অশিক্ষা থাকতে পারে। যাই হোক, সেই বিষয়টি এখানে এসে গেছে। টোটালি লাল সালু উপন্যাসের যে অশিক্ষতা, অজ্ঞতা, অন্ধবিশ্বাস, আমাদের এই 1947-এর আগে বাংলাদেশ বা এখন আমাদের মধ্যে যে এই বিষয়গুলো রয়েছে, সেটাই আমরা এখানে একটু চিন্তা ভাবনা করতে পারি। এটাকে কেন্দ্র করে যে কোনো ধরনের যদি উদ্দীপক দেওয়া হয়, সেটার সাথে তোমরা সামঞ্জস্য বিধান করতে পারো। ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, এই যে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কিভাবে মসজিদ, যে শিকর মোহাম্মদপুর গ্রামে এসে শিকার গাড়ল এবং জীবনে প্রতিষ্ঠিত হলো, এই বিষয়গুলো, যে ধর্মটাকে এই যে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, যেটা ধর্মের জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসলো, সেই বিষয়গুলো। তো তোমরা এই বিষয়গুলোই খেয়াল রাখবে আর এই বিষয়গুলো একটু চিন্তা করবে, তাহলে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্নটা সহজ হয়ে যাবে। যে আমি উপন্যাসটা পড়লাম ঠিকই, উপন্যাস পড়ার পরে আমরা কিন্তু এই বিষয়গুলো আমরা চিন্তা করি না, স্বাভাবিকভাবে পড়ে যাই, বা হয়তো কোনো একটা বাজারে প্রচলিত গাইড দেখলে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন পড়লে তেমনটা সমস্যা নাই। তো বিষয়টা হচ্ছে যে সেখানে খেয়াল করতে হবে যে এই যে আমি উপন্যাসটা পড়লাম, এর মধ্যে মূল বিষয়টা কি, শিখন ফলটা কি, এটাকে কেন্দ্র করেই যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়। এবং সেটা নিয়ে আগে থেকেই তোমাকে মনের মধ্যে একটি ভাবনা তৈরি করতে হবে যে এই উপন্যাস পড়ার পরে কোন কোন বিষয়গুলো এখানে বিষয়বস্তু হিসেবে এসেছে, বা এখানে শিখন ফল হিসেবে এসে আমাদের শেখানো হচ্ছে, হ্যাঁ, কোন উদ্দেশ্যে উপন্যাসটা পড়ানো হচ্ছে বা শেখানো হচ্ছে, এই বিষয়গুলো আবার মাথার মধ্যে চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে এবং বিষয়গুলো একটা একটা খুঁজে বের করতে হবে। যখন তুমি এই বিষয়গুলো খুঁজে বের করতে করবে এবং নিজে ইচ্ছা করলে যে তুমি নোট করতে পারো যে কোন বিষয়গুলো আছে। আমি একটা পয়েন্ট লিখলাম, তুমি একটা পয়েন্ট লিখলে, তারপর আরেকটা বিষয় চিন্তা করলে, এভাবে কোন কোন বিষয়গুলো রয়েছে এই উপন্যাসের মধ্যে, সেই বিষয়গুলো নিয়ে আবার একটু চিন্তা ভাবনা করলে কিন্তু তোমাদের জন্য সৃজনশীল প্রশ্নটা একদম সহজ হয়ে যায়। কোনো নির্দিষ্ট বইয়ের সৃজনশীল প্রশ্ন মুখস্থ করা এখানে কোনো বিষয় আসে না এবং ইজি হয়ে যায়। এবং প্রশ্নের বিষয়টা তোমরা যদি একটু সুন্দর করে সৃজনশীল প্রশ্নটা লিখো, যে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের যে অংশ রয়েছে, হ্যাঁ, যে একটা সেটা হচ্ছে জ্ঞান, তো জ্ঞানের অংশটা একটা লাইনের মাধ্যমে আমরা লিখলাম বা একটা কথার মাধ্যমে লিখলাম। তারপর হচ্ছে কি অনুধাবনের বিষয়টাকে আমরা আবার দুটো শ্রেণীতে ভাগ করে লিখতে হবে। তারপর হচ্ছে প্রয়োগের বিষয়টা তিনটা বিষয়ে ভাগ করে লিখতে হবে। প্রয়োগের বিষয়টার সাথে সাথে জ্ঞান, অনুধাবনের বিষয়টা আসে সেটা। উচ্চতর দক্ষতা, সেখানে তোমাকে চারটা ভাগে ভাগ করে নিতে হবে, চারটা ভাগের মাধ্যমে লিখবে। এখন হয়তো অনেক সময় তাড়াতাড়ি লেখার সময় তোমরা শেষের দিকে বা প্রশ্ন বেশি লেখার ক্ষেত্রে
হয়তো অনুচ্ছেদগুলো থাকতে নাও হতে পারে, ভাগগুলো নাও হতে পারে, কিন্তু দুটো অনুচ্ছেদের মধ্যেও যদি তোমাদের সব বিষয়গুলো এসে যায় তাহলে তোমাকে পরীক্ষক ভালো মার্কস দিতে বাধ্য থাকবে। তাই সুতরাং এই সৃজনশীল বিষয়গুলো যে চিন্তা ভাবনা, প্রত্যেকটা উপন্যাস, গল্প, নাটক, কবিতা পড়ার পরে তোমরা সেটা নিয়ে চিন্তা করলে, চিন্তা ভাবনা করে সেটাকে একটা মনে মনে তৈরি করে ফেললে তখন কিন্তু পরীক্ষায় যে তোমার প্রশ্নটা লেখাটা একদম সহজ হয়ে যাবে। শুধু নোট করে গাইড করে ওই ধারার মধ্যে থাকলে কিন্তু তুমি একটু পিছিয়ে থাকবে। এর জন্য এটার নাম হচ্ছে সৃজনশীল প্রশ্ন। যাই হোক, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আবার কোনো নতুন বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সুতরাং এই অংশের সমাপ্তি।